হ্যালো, আসসালামু আলাইকুম। অন্য ধর্মাবলম্বী সবাইকে আদাব জানাচ্ছি। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সবাই একটু জানাবেন প্লিজ। আচ্ছা, আমরা ঠিক করি বনলতা মিত্র। রিসেন্টলি একটা সিনেমা বের হয়েছে তাই না, বনলতা এক্সপ্রেস। দেখতে হবে সিনেমাটা, খুব ভালো নাকি? আচ্ছা। নয়ন ভাইয়া, থ্যাংক ইউ। ফারুক হোসেন ভাইয়া, প্রিয়তা পাল দিদি, আদাব ভাই। কি কথা বলতেছেন, সাউন্ড আসে না কেন? না, একটু চুপচাপ ছিলাম। একটু ইয়ে করতেছিলাম আর কি, যে পেন কিবোর্ড এগুলো একটু সেট আপ করতেছিলাম। সেট আপ ছিল না তো, বাসায় গেছিলাম। হ্যাঁ, সতোষিনী দিদি, ভালো আছি। আপনি কেমন আছেন? সাউন্ড আস্তে আস্তে বেশি হয়ে যাবে। আস্তে আস্তে কথা বলতেছি। আসলে অফিস টাইম আমাদের 5টা হলেও আজকে রুমে ফিরছি প্রায় 7টা 40-এ, ঠিক আছে? তো মাঝে মাঝে হয় যে ক্যাশ মেলে না, অনেক সমস্যা হয়, এই জন্য আমাদের ফিরতে অনেক লেট হয়। তারপরে আসলে নিজের রান্না বাড়া প্লাস আদার ওয়ার্ক করে ইয়ে হয় না, মানে করে ওঠা যায় না। সারাদিন জয়েনিং না করে এখন আবার সবাই রিটেন ক্লাসে জয়েন করতেছে। ওয়ালাইকুম আসসালাম।
আচ্ছা, আরসিতে হচ্ছে আহ, বিষয় বলতে গেলে যেটা সেটা হচ্ছে ওই যে ইসের ক্লাসটা দেখে নিবেন, আমি লিংক দিয়ে দিছিলাম ক্যাশে। আর হচ্ছে যে আরসি সিলেবাস সেম সেইটা। আর মেন বিষয় হয়েছে যে আরসি পরীক্ষাটা নিয়েছে হচ্ছে ইজোন, ঠিক আছে? ইজোন হচ্ছে পরীক্ষা নিয়েছে, তো এটা হচ্ছে মানে নেয় না বললেই চলে। এটা আমি প্রথম দেখলাম যে এই ফ্যাকাল্টি পরীক্ষা নিয়েছে। এখন এদের প্রশ্ন আনপ্রেডিক্টেবল হবে। যেহেতু প্রিলিমিনারির প্রশ্ন অনেক সহজ হয়েছে, সেক্ষেত্রে আমার মনে হয় যে বোর্ড বই যদি কেউ করে যায়, বোর্ড বই করে গেলে সে হচ্ছে ম্যাথ সব কমন পাবে কাইন্ড অফ, ঠিক আছে, গতবার যেটা বোঝা গেল। আর ফোকাস আসবে হচ্ছে রুরাল রুরাল মানে গ্রাম এলাকার টাইপের। কেমন? যেমন হচ্ছে এগ্রিকালচার ইন ইকোনমিক ডেভেলপমেন্ট, তারপরে হচ্ছে বাংলাদেশ জার্নি টু রুরাল ডেভেলপমেন্ট, পোভার্টি অ্যালিভিয়েশন, মাইক্রো ক্রেডিট, এসএমই, এই টাইপের একটা ফোকাস থাকবে, ঠিক আছে, যেহেতু আরসি। এই টাইপের একটা প্রশ্ন থাকবে। আর সিম্পল মানে যা আসবে আপনারা লিখে আসতে পারবেন, আমার ফোকাস গুলো যদি পড়ে যান আপনারা সব হচ্ছে লিখে আসতে পারবেন। আর রিসেন্ট দেওয়ার সম্ভাবনা খুবই কম, যদি দেয়ও তাহলে রিনিউয়েবল এনার্জিটা পড়ে যাবেন। তারপরে হচ্ছে ফুড সিকিউরিটিটা পড়ে যাবেন, ঠিক আছে, ফুড সিকিউরিটি পড়ে যাবেন। আর আমি সাজেশন যেটা দিয়েছি ওইটা একটু দেখে যান ভালো করে, ঠিক আছে, আপনাদের তো সাজেশন দেওয়া হয়েছে তাই না? ওইটা একটু দেখে যাবেন। এই দেখেন সাজেশনে আমি স্থায়ী ফোকাস এবং অস্থায়ী ফোকাস সবগুলোই আর কি দিয়ে দিয়েছি। এই যে আমার পেজে গেলে দেখবেন যে দেওয়া আছে, হ্যাঁ, আমি সাজেশন মূলক ভাবে দিয়ে দিয়েছি যে কোনগুলো করবেন, এই যে এখানে দেওয়া আছে, ঠিক আছে। এই যে এইটা একটু ফলো করবেন। স্থায়ী ফোকাস গুলো পড়লে কি হয়, মানে যে কোনো ফোকাস আসুক না কেন আপনি লিখে দিতে পারবেন, ঠিক আছে। এই দেখেন এখানে এই যে স্থায়ী ফোকাস গুলো আছে না, এগুলো একটু পেজে দেখেন দেওয়া আছে, এগুলো একটু দেখে নিবেন। আর হচ্ছে রিসেন্ট যেগুলো দেওয়া আছে এগুলো একটু দেখে নিবেন, তাইলেই হবে। সাথে আমি একটু সাজেশনও দিয়ে দিয়েছি কি কি পড়বেন। এই যে বাংলাদেশ জার্নি টু ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, বাংলাদেশ জার্নি টু, এগুলো তো সব একই ডেভেলপমেন্ট ইস্যুগুলো দেখে যাবেন। ফুড সিকিউরিটি, এনার্জি ক্রাইসিস, রিনিউয়েবল এনার্জি, ওয়ার অ্যান্ড কনফ্লিক্ট, এইগুলো একটু দেখে যাবেন, ঠিক আছে। দেখে গেলেই হবে। আর যেহেতু আপনারা আরসি ক্যাশ এগুলো পরীক্ষা দিয়েছেন, আশা করি যে বেশি সমস্যা হবে না, ঠিক আছে। তো আজকে আমরা সেশনে চলে যাই। যারা পড়তে পারতেছেন না সমস্যা নেই, ক্লাস রেকর্ডেড থাকবে, সবকিছু আপনারা নোট করে রেখে দিবেন, তাইলেই হবে, ঠিক আছে। আজকে আমি কিন্তু ক্লান্ত, আমি বেশি কথা বলবো না, জাস্ট আপনাদের যতটুকু শেখানো যায় সেইটুকু শেখাবো, আশা করি যে উপকৃত হবেন, ঠিক আছে। তো আমরা আজকে প্রেসিস নিয়ে একটু আলোচনা করবো। প্রেসিস জিনিসটা কি, এইটুকু একটু এটা শিখে নিলেই হয়ে যায়, ঠিক আছে। এটা তো আমরা বেসিক জানি, জাস্ট আমি একটু ধারণা দিয়ে দিব, তাইলেই বুঝতে পারবেন। আর শীটে তো দেওয়াই আছে, শীটটা একটু বেশি বেশি করে দেখে নিলেই হয়ে যাবে, ঠিক আছে। তো প্রেসিস জিনিসটা আসলে কি, এটা আমাদের জানতে হবে। প্রেসিস কি আসলে? প্রেসিস হচ্ছে সামারি, ঠিক আছে। প্রেসিস হচ্ছে আমাদের সামারি। প্রেসিস জিনিসটা কি? প্রেসিস হচ্ছে আমাদের সামারি। এখন যদি বলি প্রেসিস আর সামারির মধ্যে পার্থক্য কি, দুইটা পার্থক্য আছে। সামারিতে টাইটেলটা দিতে হয় না, আর এটাতে টাইটেলটা খুবই জরুরি। টাইটেল ছাড়া আপনি প্রেসিসে মার্ক পাবেন না। তো যারা আরসি রোলার ক্রেডিট দিতে যাচ্ছেন অবশ্যই এটা মাথায় রাখবেন যে আমাকে টাইটেল দিতেই হবে। যখন আমি প্রেসি বা যেটাকে আমরা প্রিসাইজ বলি, এটা যখন আমরা লিখবো অবশ্যই আমাদের টাইটেল দিতে হবে। দুই নম্বর হচ্ছে এটা সামারি লেখার সময় কোনো আমাদের হিসাব থাকে না যে কতটুকু লিখতে হবে, এতটুকু লিখতে হবে বা অতটুকু লিখতে হবে, কোনো কিছু হিসাব থাকে না। কিন্তু যখন আপনি প্রেসিস লিখবেন তখন আপনাকে অবশ্যই এটা 1/3 হতে হবে। তো এটা তো হিসাব করে পারবেন না, আপনি চোখের আইডিয়া করে একটা আইডিয়া করে নিয়ে এমন যেন হয় যেন যে প্যাসেজটা পুরো ছিল তার 1/3 যেন আমার হচ্ছে লেখাটা হয়, ঠিক আছে। আর 3 নম্বর হচ্ছে আমাদের কিছু কিছু জিনিস এখান থেকে বাদ দিয়ে দিতে হয়, সেইগুলো আমাদের বাদ দিয়ে লিখলেই কিন্তু আমাদের প্রিসাইজটা হয়ে যায়। যেমন হচ্ছে আমরা কোনো এক্সাম্পল রাখবো না এর ভেতরে, ঠিক আছে, এক্সাম্পল এখান থেকে বাদ দিয়ে দিব। তারপরে হচ্ছে এক্সট্রা কোনো আবেগময় বা কোনো প্রশ্নবোধক কোনো সেন্টেন্স থাকলে এগুলো বাদ দিলেই কিন্তু মোটামুটি আমাদের প্রেসিসটা হয়ে যায়। তো প্রেসিস মানে আমি শীটগুলো আপনাদের এমন ভাবে দিয়েছি যে মানিক ভাই ছাড়াও আপনারা পড়েই বুঝতে পারবেন, ঠিক আছে। প্যাসেজ সলভিং এবং প্রেসিজের শীটটা যদি আপনারা দেখেন তো দেখবেন যে আসলে ক্লাসের প্রয়োজন হয় না, নিজে পড়েই বোঝা যায়। তারপরে আমি সেম জিনিসটা জাস্ট আপনাদের একটু খুব সংক্ষেপে আলোচনা করে দিব, তাইলে কিন্তু আমাদের হয়ে যাবে। বা আরসি প্রিলি কাটমার্ক কত ছিল এটা ভাই আসলে আমি শিওর বলতে পারবো না, কারণ হচ্ছে পুরো প্রশ্নটাই তো সামনে পেলাম না। তারপর সবাই আইডিয়া করে যা বলতেছে গেস করা খুবই ইয়ে। আপনার কি এসেছে, আপনার আসছে কিনা একটু জানায়েন, ঠিক আছে। তো আমাদের হচ্ছে এই যে প্রেসি লেখার সময় আমাদের কি করতে হবে বলো তো, বলেন তো।
প্রেসি লেখার সময় আমাদের 3-4টা জিনিস হচ্ছে মাথায় রাখতে হবে। হচ্ছে প্রথমত প্যারাফ্রেজিং করতে হবে। তো প্যারাফ্রেজিং এর যে জিনিসটা সেটা আমরা একটু পরে যখন প্যাসেজ সলভিং শিখবো তখন ওখানে প্যারাফ্রেজিংটা শিখে ফেলবো। দ্বিতীয়ত হচ্ছে রিডাকশন করতে হবে। রিডাকশন মানে কি? রিডাকশন মানে আমাদের সেন্টেন্স থেকে কোনো মানে কিভাবে বাদ দিতে হয়, কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করা, কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল করা, এগুলোকে বলা হয় রিডাকশন মেথড। তো রিডাকশন মেথড গুলো আপনাদের একটু শিখে নিলেই কিন্তু আমাদের আরো ইজি হয়ে যায়। আর হচ্ছে সিম্পলিফিকেশন করতে হবে। সিম্পলিফিকেশন মানে কি? যতই বড় সেন্টেন্স হোক না কেন সেইটাকে আমাদের হচ্ছে ছোট করে নিয়ে আসতে হবে। যেমন কি হি ইজ মাই টিচার, হি ইজ মাই টিচার হু ইজ এ হু ইজ আ অনেস্ট ম্যান, ঠিক আছে? হু ইজ অ্যান অনেস্ট ম্যান। তো আমরা লিখলাম মাই টিচার ইজ অ্যান অনেস্ট ম্যান, এটাকে বলা হয় সিম্পলিফিকেশন, ঠিক আছে? তো মানে একটা সেন্টেন্সকে বড় সেন্টেন্সকে একটা ছোট করে নেওয়া, সেইটাই হচ্ছে আমাদের এটা। সমস্যা নেই, আপনি তো এডি হবেন বা সিনিয়র অফিসার হবেন নীলোৎপল দাদা। আপনি যে পরিমাণ অ্যাক্টিভ, আপনি এডি সিনিয়র অফিসার হবেন। আপনি আর সিনিয়র চিন্তা করতেছেন কেন? ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক আছে? ভাই আমি বরিশালে হচ্ছে বাকেরগঞ্জ শাখাতে আছি। আচ্ছা, তারপরে অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ সিনোনিম অ্যান্টোনিম, ঠিক আছে? তো আমরা যেহেতু সামারি যখন করব তখন আমরা কি করব? কপি করব না? তো কপি করার সময় আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে হচ্ছে হুবহু যেন কপি না হয়। এই জন্য হচ্ছে সিনোনিম অ্যান্টোনিমটা সব থেকে কার্যকরী। তার মানে আমি যদি মানে অনেক সময় বলতো কি যে মানে যখন আমরা প্রিসাইজ শিখতাম তখন হচ্ছে বলা হতো যে এই যে খাতার উপরে মানে যে লেখাটা আছে তার উপরে 5টা আঙ্গুল ধরবেন, ধরে যে শব্দগুলো দেখা যাবে ওই শব্দগুলো যা সিলেক্ট করে ওইটা দিয়ে লিখে দিলে কিন্তু আপনার মানে প্রিসাইজ রাইটিংটা হয়ে গেছে, এমন বলা হতো। তো ঠিক সামারি রাইটিংটা মানে সামারি রাইটিংটা এমনই, আপনি পরীক্ষার হলে পর্যাপ্ত সময় পাবেন না যে ওইটা আপনি বুঝে তারপরে সেন্টেন্স কেটে, যখন আপনি এক জায়গায় শিখবেন মানে যে কোনো জায়গায় শিখতে গেলে আপনাকে প্রথম কি বলবে জানেন? প্রথম বলবে প্রথম একবার পড়ো, প্রথমে একবার পড়তে হবে, তারপরে ওখান থেকে অতিরিক্ত এক্সাম্পল বাদ দিতে হবে, প্রশ্নবোধক চিহ্ন বাদ দিতে হবে, তারপরে হচ্ছে এক্সাম্পল বাদ দিতে হবে, তারপরে হচ্ছে গিয়া আহ, আবেগ আবেগবাচক যে লাইনগুলো আছে সেগুলো বাদ দিতে হবে। দিয়ে এবার আমাদের কি করতে হবে? কমপ্লেক্স কে সিম্পল, কম্পাউন্ড কে সিম্পল করতে হবে, করে দেখতে হবে, গুণে দেখতে হবে যে 1/3 হচ্ছে কিনা। তারপরে একবার লেখার পরে খসড়া করবেন, রাফ করতে বলবে, রাফ করে তারপরে সেকেন্ড টাইম লেখার পরে আপনার পরিপূর্ণ একটা প্রিসাইজ কমপ্লিট হবে। আচ্ছা বলেন, 2 ঘন্টা সময় একটা প্রিসাইজের জন্য আমার সময় বরাদ্দ হচ্ছে 9 থেকে 12 মিনিট। এইটুকুর মধ্যে কি এতগুলো জিনিস কি আমার সম্ভব? কখনোই কিন্তু সম্ভব না। এই জন্য আমাদের কি করতে হবে? ইজিলি কিভাবে আমরা এটা করে ফেলবো এবং হচ্ছে আমরা মার্কটা পাবো। আমার ব্যাংকে চাকরি পাওয়ার জন্য অনেক বেশি মার্কের প্রয়োজন নাই, কিন্তু হচ্ছে খুব ভালো একটা মার্কের প্রয়োজন, যেটা হচ্ছে আপনি যে ট্রিকটা বুঝিয়ে দিচ্ছি সেটা করলেই কিন্তু আপনি শিখতে পারবেন। কারণ আমরা হয়ে গেছি এখন হচ্ছে বুড়া, ঠিক আছে? বুড়ো হয়ে গেছি, এটা হচ্ছে বাস্তবতা। আমরা বুড়ো হয়ে গেছি, এখন আপনাদের ওই টেন্স শেখারও বয়স নাই, আর ফ্রি হ্যান্ড রাইটিং শেখারও বয়স নাই, কিছুই শেখার বয়স নাই। যারা বলতেছে না যে ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সে ভর্তি হন, তারা ভূগোল বোঝাচ্ছে। যে ছেলে 1 থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে পারেনি, সে এখন ফ্রি হ্যান্ড রাইটিং শুরু করবে। আর এখন ফ্রি হ্যান্ড রাইটিং শুরু করে 32 বছর বয়সে গিয়ে সে ফ্রি হ্যান্ড রাইটিংটা খাতায় হচ্ছে অ্যাপ্লাই করতে পারবে, তারপরে জব পাবে। এটা আপনাদের শেখানো হয়, কিন্তু এটাই হচ্ছে সত্য ঘটনা যে আপনি কখনো এখন ফ্রি রাইটিং শিখতে পারবেন না। আপনাকে যেটা করতে হবে, আপনার মেধা খাটিয়ে ট্রিক্স দিয়ে কাজটা করতে হবে। এটা আপনাদের মানে বাস্তবতা, আপনারা মেনে নেন। শেখ মুজিবের ভাষায় তুমি রিয়েলিটি মাইনে নাও, ঠিক আছে? ঠিক আছে, তো এইটাই হচ্ছে বিষয়। আহ আমাদের এই জন্য ট্রিক ট্রিক শিখতে হবে, ঠিক আছে? আর আমার কোর্স যারা করতেছেন তারা জানেন যে আমি কখনো গতানুগতিক ওয়েতে পড়াই না, আমার পড়ার ধরনটাই হচ্ছে অন্যরকম, ট্রিকটা, ঠিক আছে? এমনি যে সিম্পল বিষয়গুলো সেগুলো আপনি যেখান থেকে সেখান থেকে শিখতে পারবেন, ইউটিউব ঘাটলেও শিখতে পারবেন, কিন্তু আমি যে জিনিসটা শেখাচ্ছি এটা একেবারে আমার মতো করে, আমি যেভাবে আমি পরীক্ষার হলে অ্যাপ্লাই করতাম, যেভাবে করতাম জাস্ট সেইটাই আপনাদের একটু শেখানোর ট্রাই করতেছি। তো আশা করি যে আমরা ক্লাসটা এবার কন্টিনিউ করি। আমরা আপাতত এসএমএস এর রিপ্লাই দিব না, আমরা ক্লাসে চলে যাই, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের হচ্ছে প্যারাফ্রেজিং সামারাইজিং করতে গেলে আমাদের কি কি মনে রাখতে হবে? প্যারাফ্রেজিং, রিডাকশন, সিম্পলিফিকেশন, অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ সিনোনিম এন্ড অ্যান্টোনিম, ঠিক আছে? হ্যাঁ শিমুল ভাই, এত টাইম কিন্তু নাই, আপনি তো পরীক্ষা দিয়ে আসছেন কয়েকটা, আপনি দেখছেন না? পরীক্ষার হলে ম্যাথ করতে টাইম পাইছেন, আর আপনাকে শেখানো হয় যে আপনি খসড়া করে সেইটা আবার রাফ করে তারপরে আপনি লিখবেন। যারা এগুলো বলবে তাদের কথায় কখনো কান দিবেন না, ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, রিমেম্বার কি কি আমাদের প্রিসাইজ করতে গেলে রিমেম্বার করতে হবে? হ্যাঁ, রিয়েলিটি মাইনে নিতে হবে। এ প্রিসাইজ ইজ শর্টার ভার্সন অফ প্যাসেজ, ঠিক আছে? অনেক সময় দেখবেন যে আপনার প্যাসেজ সলভিং এর ঘ নম্বর প্রশ্নে লেখা থাকে যে প্যাসেজটাকে সামারি করেন, তো এইটা আসলে সেইটাই
দ্যাট প্রিজার্ভ অনলি দ্য মেইন আইডিয়াস এন্ড ক্লিয়ার কনসাইজ ফর্ম। ঠিক আছে, মানে একটা প্রিসাইজ হচ্ছে একটা সামারি রাইটিং যেটা প্যাসেজটাকে একটা শর্ট ফর্মে পুরো মূল ভাবটাকে প্রকাশ করে। ইট শুড বি 1/3 অফ দ্য অরিজিনাল প্যাসেজ অ্যাপ্রক্স। ঠিক আছে, এটা 100% মাথায় রাখবেন যে এটা যেন, আবার অনেক সময় আমরা কি করি যে হ্যাঁ, রিয়েলিটি মেনে নিতে হবে। তো হচ্ছে অনেক সময় আমাদের কি হয়, আমরা মনে করি যে 15-20 মার্ক দিবে, তাহলে এই ছোট লিখলে কি মার্ক দিবে, এই ভেবে আমরা অনেক বড় লিখে ফেলি, কিন্তু আসলে নিয়ম কি, ইট শুড বি 1/3 অফ দ্য অরিজিনাল লেন্থ। ঠিক আছে, এ প্রিসাইজ মাস্ট হ্যাভ সুইটেবল টাইটেল। টাইটেল অনেকে দেন না, মনে কাছে জিজ্ঞেস করেন ভাই টাইটেল দেয়নি মার্ক পাবো, যদি ওইটাতে 10 মার্ক থাকে তো 5ই থাকে হচ্ছে টাইটেলে। তো টাইটেল না দিলে আপনি পুরাই গন্ডগোল, এখানে মার্ক আপনাকে যতই সান্ত্বনা দেওয়া হোক না কেন, আপনি অলরেডি 5-7 মার্ক চলে গেছে। ওই আমরা যখন সৃজনশীল লিখতাম বলতাম না ক নাম্বার না হইলে কি খ গ ঘতে মার্ক পাওয়া যায় না, ঠিক একইভাবে আপনি যদি টাইটেলটা না দেন এবং টাইটেলটা যদি রেলিভেন্ট না লিখতে পারেন, তাহলে আমার ভেতরের মার্কটা কিন্তু মানে আসবে না। ঠিক আছে, আচ্ছা, রিটেন ইন ইউর ওয়ার্ডস নট কপিড। ঠিক আছে, রিটেন হতে হবে আপনার ওয়ার্ডে, কোনো কপি করা যাবে না। ঠিক আছে, এখন আমি ওই যে আপনাদের বলি যে চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পারো ধরা, চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা। ঠিক আছে, এখন ফেসবুকে দেখি না যে নকল শাহরুখ খান দেখা যায়, তারপরে নকল ঋত্বিক রোশন দেখা যায়। ঠিক আছে, এইটা প্রিসাইজ হচ্ছে এক পেজের 3/1 ভাগ লিখতে হয়, হাতে লেখার অনুযায়ী যদিও, তার মানে হচ্ছে এতটুকু লিখলেই আপনার কিন্তু এনাফ। তো আমরা কপি করব, কিন্তু যেন কপিটা ধরা না পড়ে, কারণ কপি ছাড়া এখানে কোনো ওয়ে নাই। ঠিক আছে, কপিটা কিভাবে করব, কপিটা তখনই কপি হবে যখন হচ্ছে আপনি সেটা হুবহু লিখবেন, কিন্তু আমি তো হুবহু লিখবো না, আপনাকে তো আমি এখন চুরি করা শিখাবো। তো চুরি করা না, হ্যাঁ টাইটেলটা অ্যাকুরেট হতে হয় বলতে যেটা মূল ভাব সেইটা তো আপনাকে লিখতে হবে। এখন ওই যে আমি বললাম না যে একটা ইয়ে আসছে যে হচ্ছে যে আপনার আহ, আহ, গাছ এবং মানুষের মধ্যে আহ, মানে সমতা, মানে গাছ হচ্ছে মানুষের মতোই, অন্যকে সাহায্য করে উইদাউট এনি প্রফিট। তো আপনি লিখে দিলেন কিন্তু বেনিফিট অফ ট্রিজ, তাহলে তো হবে না, জাস্ট একটু পড়ে বোঝা, একবার লাইন পড়লে বোঝা যায় যে আসলে কি বলতে চাচ্ছে, এইটুকু বুঝলে আপনি কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, প্রিসাইজ আর সামারি হচ্ছে একই জিনিস, শুধু সামারিতে টাইটেল দিতে হয় না, এখানে টাইটেল দিতে হয়, আর কিছুই না। ঠিক আছে, পেজ নির্দিষ্ট করে দেয় না, এই যে ইজন পেজ নির্দিষ্ট করে দিবে না, আর দিলেও সমস্যা কি, এক পেজই দিবে, যা দিবে এক পেজ, কিন্তু এক পেজ লিখবেন না কখনো, যাই হয়ে যাক না কেন। প্রিসাইজ সামারি কখনো যেন এক পেজ না হয়। ঠিক আছে, অবশ্যই মানে আহ, সর্বোচ্চ গেলে পেজের 3/2 ভাগ লিখবেন, এর বেশি কখনোই লিখবেন না। তাহলে প্রিসাইজ হইলো কই, প্রিসাইজ মানে কি, প্রিসাইজ মানে আপনি 1 ঘন্টার একটা বক্তব্যকে কি 20 মিনিটে দিলেন বা 15 মিনিটে দিলেন, এইটাই হচ্ছে প্রিসাইজ। ঠিক আছে, হ্যাঁ হাফ পেজও হয় না, এটা সত্যি কথা শিমুল ভাই, হাফ পেজের কম লেখাটাই আমার বেটার, কারণ এটা যত ছোট করে আপনি মনের ভাবটাকে প্রকাশ করতে পারবেন ততটাই হচ্ছে ভালো। মনে করেন আপনি আপনার প্রিয় মানে আপনার প্রিয়াকে হচ্ছে একটা মেসেজ দিতে চান যে আপনি তাকে ভালোবাসেন, কিন্তু আপনি কি করলেন, একটা গরুর রচনা লিখে নিয়ে গেলেন, যেখানে একবার আই লাভ ইউ বললেই কিন্তু হয়ে যাইতো। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে এইটা, আমরা গরুর রচনাকে কিভাবে একটা লাইনে তার কাছে আমরা প্রকাশ করব, এইটাই হচ্ছে আমাদের বিষয়। কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে করলে কি চুরি করা হবে না, আপনি কমপ্লেক্স সেন্টেন্স করবেন কেন, আপনি তো করবেন সিম্পল সেন্টেন্স। আমি তো আগেই বলে দিচ্ছি এটা সিম্পলিফিকেশন। কমপ্লেক্স মানে কি, আমি একটা সেন্টেন্স আমি যদি লিখি যে হি গো টু ঢাকা টু বাই বুক, তাই না, এটা হচ্ছে আমার সিম্পল। এখন আপনি যখন এটাকে কমপ্লেক্সে লিখছেন, আপনি কি লিখছেন, আপনি লিখছেন হচ্ছে হি হি গো টু ঢাকা সো দ্যাট হি ক্যান বাই আ বুক। এখন এখানে কি হলো, আমার কাজই হচ্ছে ছোট করা, তাহলে সিম্পল করলে হবে ছোট, আপনি করলেন কি কমপ্লেক্স, তাহলে কি আরো বেশি লম্বা হয়ে গেল না, কোনোভাবে লম্বা করা যাবে না, যত শর্ট করা যায়, এই জন্য কম্পাউন্ডকে আমরা সিম্পল করব, আবার কমপ্লেক্স থাকলেও সিম্পল করব, কখনো কমপ্লেক্স করব না। কমপ্লেক্স আর কম্পাউন্ড কখন ইউজ করব, হচ্ছে আমরা প্যাসেজ সলভিং এর সময় করব। এখন কম্পাউন্ড করা যাবে, ঠিক আছে, কম্পাউন্ড কিভাবে করা যাবে, চারটা সেন্টেন্সকে আমি ফ্যান বয়েজ বুঝিত, তাই না, ফ্যান বয়েজ মানে কি, ফর এন্ড, তারপর নর বাট, তাই না, অফ ইয়েট, এইগুলো দ্বারা যুক্ত করে দিয়ে। ঠিক আছে, অনেক সময় হচ্ছে আমরা কম্পাউন্ড করব, কেমন কম্পাউন্ড, একটা সেন্টেন্সকে কম্পাউন্ড করব না, মানে 4-5টা সেন্টেন্সকে যদি আমরা এক লাইনে নিয়ে আসতে পারি সেই কম্পাউন্ডটা করব। ঠিক আছে, তো পেজের অবস্থা শেষ, অল্প জায়গায় অনেক কিছু লিখে ফেলেছি, আমরা চলে আসি। তাহলে তাহলে কি প্রিসাইজ সম্বন্ধে আর কোনো মানে প্রশ্ন আছে কিনা, মানে প্রিসাইজ জিনিসটা কি, এরপরে তো আমি শেখাবই যে কিভাবে করবেন, প্রিসাইজ নিয়ে কারোর কোনো আলোচনা আছে কিনা আমি আরেকটু ক্লিয়ার করি। ঠিক আছে, প্রিসাইজ মানে কি, মনে করেন আমি একটা সিম্পল একটা সেন্টেন্স লিখি যে মাই
নেম ইজ মানিক, ঠিক আছে, মাই নেম ইজ মানিক, আই এম আ স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট, তারপরে লিখলাম কি আই এম আই এম আ ব্যাংকার, হ্যাঁ স্টুডেন্ট এবং ব্যাংকার, এন্ড লিখলাম আই এম এ টিচার, ঠিক আছে, আই এম এ টিচার। আমি জাস্ট আপনাদের এক্সাম্পল অনুযায়ী হচ্ছে বলে দিলাম। এখন আমরা কি করব, একবারেই হচ্ছে দারুণ কথা লিখছে কিন্তু ঋষি কেশব দাদা, এক কথায় আসলে পড়ে না এখন হচ্ছে ইয়ে, রাইট, টাইটেল প্লাস সিম্পল, এটাই হচ্ছে প্যারাফ্রেজ, এটা হচ্ছে একবারে শর্টকাটে হচ্ছে জিনিস। তাহলে আমি এটা কি লিখবো, আই অ্যাম আই অ্যাম মানিক, তার মানে কি হলো, কপি হলো না, ঠিক আছে, মাই নেম ইজ মানিক কে লিখলাম, আই অ্যাম মানিক এন্ড স্টুডেন্ট এন্ড অলসো ব্যাংকার এন্ড টিচার, ঠিক আছে। এই যে আমি সেন্টেন্সটা লিখলাম, এখানে আমার এত বড় সেন্টেন্সটা এক সেন্টেন্সে চলে আসলো, এই কম্পাউন্ড আপনি করতে পারবেন। কিন্তু এই মাই নেম ইজ মানিক এটাকে আপনি লিখলেন ইট ইজ আই হু ইজ মানিক, তাই ইট ইজ আই হু এম মানিক, তাহলে এটা কিন্তু আবার ভুল, ঠিক আছে, এইটা করা যাবে না। মানে আপনি তখনই কম্পাউন্ড করতে পারবেন যখন চারটা সেন্টেন্সকে আপনি একটা সেন্টেন্সে নিয়ে আসতে পারবেন। তাছাড়া শুধু মাথায় একটা জিনিসই রাখতে হবে, সিম্পল, সিম্পল এন্ড সিম্পল, সিম্পলে করব, আর হচ্ছে যত পারি সিনোনিম ইউজ করব, সিনোনিম যেন কোনোভাবে কপি না মনে হয়, ঠিক আছে, কোনোভাবেই কম করার জন্য। আর হচ্ছে যে কাজল কুমার দাদা হচ্ছে ক্লস রিডাকশন করা যাবে না কিনা, আমি প্রথমেই বলে দিয়েছি ক্লস রিডাকশনটা অবশ্যই করা যাবে, কিন্তু ক্লস রিডাকশন যারা পারবেন তারা করবেন, ক্লস রিডাকশন সবাই পারে না, ঠিক আছে। ক্লস রিডাকশনটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এই রিডাকশন আমি লিখে দিয়েছি, ঠিক আছে। রিডাকশনটা হচ্ছে সব থেকে সহজ উপায়। এখন যদি ক্লস রিডাকশন করতে পারেন, ঠিক আছে, তাহলে তো অনেক ভালো, যদি না পারেন তাহলে কি করবেন, ঠিক আছে, তখন হচ্ছে এইভাবে আপনারা করে ফেলবেন। তো ক্লাস রিডাকশন মানে কি, ওই একই কথা, কমপ্লেক্সকে সিম্পল করাই তো ম্যাক্সিমাম বোঝায়। যেমন মাঝখানে হু আছে বা মানে হু ইজ হাউ যা আছে কিনা উঠাই দিবেন, পরের ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিবেন, তাহলে সেন্টেন্সটা আমার ইজি হয়ে গেল এবং ছোট হয়ে গেল। আচ্ছা স্টেপ 2, আচ্ছা স্টেপ 1 আমরা আলোচনা করব, এবার স্টেপ বলি যে কি কি করতে হবে। রিড কেয়ারফুলি, রিড দ্য প্যাসেজ 2 or 3 টাইমস, এই যে এটা হচ্ছে খাঁটি বাংলা কথা, যেটা কখনোই সম্ভব না, ঠিক আছে। তারপর ভাই বলবেন ভাই আপনি তো অন্য স্যারদের মতো বললেন না যে 2-3 বার পড়া লাগবে, তাহলে আপনি কেমন টিচার, এই জন্য আর কি বলে দিলাম। রিড দ্য প্যাসেজ 2 and 3 টাইমস, এটা ভাই তখনই সম্ভব যখন আপনি একাডেমিক পরীক্ষায় প্যারাফ্রেজিং করবেন, ঠিক আছে। ব্যাংকের পরীক্ষায় এই 2 or 3 টাইমস এটা হচ্ছে একটা জাস্ট একটা কল্পনা ছাড়া কিছু না, অবশ্যই কল্পনা না, এটা আপনি করতে পারবেন, কিন্তু আপনাকে 100 মার্কের অ্যান্সার করে বের হয়ে আসতে হবে, বাকি 100 মার্কের জন্য খাতাটা ফাঁকা রেখে আসবেন। আন্ডারস্ট্যান্ড দ্য মেন আইডিয়া, সাপোর্টিং পয়েন্টস এন্ড কনক্লুশন, কিন্তু একবার কিন্তু টানা পড়ে কিন্তু হালকা আইডিয়াটা নিতে পারেন, এটা সম্ভব যদি দ্রুত একটু পড়ে ফেলেন, কারণ যদি ইংলিশ থিঙ্কিং ভালো থাকে। তারপর আইডেন্টিফাই দ্য কি পয়েন্টস, আমাদের কি পয়েন্টসটা একটু আইডেন্টিফাই করে নিতে হবে, মানে কি আমরা কি পয়েন্টটা রেখে বাকি ওয়ার্ডগুলো একেবারে বাদ দিয়ে দিতে পারি, ঠিক আছে। নোট ডাউন ইম্পর্টেন্ট ফ্যাক্ট, মানে এগুলো জাস্ট যা লিখেছি না, এগুলো হচ্ছে গাজির গান বলে, মানে যে এগুলো হচ্ছে কখনোই আপনার পরীক্ষার হলে সম্ভব না, তারপরে যেহেতু শিখতেছেন এগুলো একটু পড়ে নিন। তো আমরা হচ্ছে একটা এক্সাম্পল দেখি, বলছে মেনি এনিম্যালস মাইগ্রেট টু অ্যাডপ্ট টু সিজনাল চেঞ্জেস, মেনি এনিম্যাল মাইগ্রেট হচ্ছে কি সিজনাল চেঞ্জের সাথে অ্যাডাপ্ট করতে। তাহলে আমাদের প্রথম কাজ কি হবে, আমাদের প্রথম কাজ হবে হচ্ছে এখান থেকে অতিরিক্ত জিনিসগুলো বাদ দিয়ে দেওয়া, ঠিক আছে। যেহেতু এনিম্যালস লিখেছি, এনিম্যালস মানেই তো অনেক এনিম্যালকে বোঝাচ্ছে, যেহেতু আমার সাথে এস আছে, তাহলে তোমার মেনির দরকার নাই, তাহলে আমি মেনিটা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। মাইগ্রেট টু, মাইগ্রেট টু মানে কি অন্য একটা অঞ্চলে চলে যাচ্ছে, তাহলে মুভ টু মানে ওখানে চলে যাচ্ছে, বা ট্রান্সফার্ড বলতে পারি, গো বলতে পারি, ইজি ওয়েতে বলতে পারেন, কোনো সমস্যা নাই। অ্যাডাপ্ট মানে কি, অ্যাডাপ্ট মানে হচ্ছে অভিযোজন করা বা তাল মিলিয়ে চলা বা অ্যাডজাস্ট করা, তো অ্যাডাপ্টের পরিবর্তে কি লিখেছি, অ্যাডজাস্ট লিখেছি। আর সিজনাল চেঞ্জেস এটাকে একটু ঘুরিয়ে লিখলাম, লিখলাম কি চেঞ্জিং সিজন। তাহলে দেখেন তো সেন্টেন্সটা আমি সেই একই চুরি করছি, কিন্তু আমার সেন্টেন্সটা পুরোটাই হয়ে গেছে একটা নতুনত্ব, ঠিক আছে। একটু আগে ছিল হচ্ছে আমাদের আইনি মল্লিক দিদি, পরে মেকআপ করার পরে হয়ে গেছে সে কি পরিমণি, এইটাই হচ্ছে আমাদের প্যারাফ্রেজিং এর মূল সিস্টেমটা, ঠিক আছে। আচ্ছা পেজ আমাদের 10 পেজ দিক 30 পেজ দিক, আমরা লিখবো হাফ পেজের কম বা হাফ পেজ, ঠিক আছে, এটা সবার জন্য মাথায় থাকে, ওকে। আচ্ছা এরপর আমরা সেকেন্ড সেন্টেন্সটা একটা এক্সাম্পলে চলে যাই। কমপ্লেক্স আছে, আমরা এটা সিম্পল করে দিলাম, ঠিক আছে। যেমন মাইগ্রেশন হেল্পস দেম এক্সেস ফুড, রিপ্রোডিউস এন্ড অ্যাভয়েড র্যাশ ওয়েদার এন্ড কন্ডিশনস। এখন এই এত কিছু দ্বারা কিন্তু আমাদের একটা জিনিসই বোঝাচ্ছে, ঠিক আছে, সেফটিকে বোঝাচ্ছে।
তার মানে আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটাও একটু ইউজ করবো, যে এটাকে আমার ওয়ান ওয়ার্ডে আমি আরো শর্ট করলে কি লিখতে পারি সেই জিনিসটা আমরা এখানে একটু লিখে দিব। তো আমরা কি লিখতে পারি, যে হেল্পস দেম না লিখে আমরা কি প্রোভাইডস লিখতে পারি না, প্রোভাইডস লিখতে পারি, যে দেয়। আপনারা আপনাদের মতো বিভিন্ন ওয়ার্ড ইউজ করতে পারবেন, কোনো বিষয় না, জাস্ট আমি যেটা লিখেছি সেটাই বোঝাচ্ছি। মাইগ্রেশন প্রোভাইডস ফুড, এই দেখেন ফুড ছিল, রিপ্রোডিউস ছিল, এটাকে আমরা নাউন করে দিলাম রিপ্রোডাকশন এন্ড সেফটি। এই যে অ্যাভয়েড রাশ ওয়েদার কন্ডিশন মানে কি, যে কঠিন যে ওয়েদার থেকে বাঁচার জন্য, তার মানে সেফটির কথাই বলা হচ্ছে। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের প্রিসাইজ। তো যারা আরসি দিবেন এই জিনিসটা মাথায় সেট করে নেন। আমি 5 মিনিটেও লিখবো এটা, কিন্তু জাস্ট প্যাসেজটা দেখবো, ঘাটঘাট করে যে সেন্টেন্স গুলো দরকার নাই বাদ দিয়ে দিব, আর যে সেন্টেন্স গুলো লিখবো সেই সেন্টেন্স গুলো অবশ্যই প্যারাফ্রেজিং করে লিখবো, এবং রিডাকশন মেথড হচ্ছে করব। ঠিক আছে, আচ্ছা। স্টেপ 5 কি, স্টেপ 5 হচ্ছে ইউজ সিনোনিম এন্ড অ্যান্টোনিম। এটা আমি বারবার বলতেছি, যত পারেন এখানে সিনোনিম অ্যান্টোনিম ইউজ করবেন, কোনোভাবে যেন কপি পেস্ট করবে না, যত পারেন আমরা সিনোনিম অ্যান্টোনিম করবেন। ঠিক আছে, আর যখন হবে না তখন তো কিছু বলা নাই, হয়তো মাথায় আসবে না, যখন মাথায় আসবে না তখন কি আপনার কিছু করার আছে, করার নাই, কিন্তু চেষ্টা করবেন যে সিনোনিম অ্যান্টোনিম, যেহেতু আপনাদের জিআরই শেখানো হয়েছে তাহলে কিন্তু আপনাদের পারার কথা। যেমন আপনারা হচ্ছে, আমি একটা যদি ওয়ার্ড বলি, যেমন মনে করেন যে অ্যাপেক্স। ঠিক আছে, অ্যাপেক্স মানে কি, চূড়া। এখানে আপনি এর পরিবর্তে কি লিখলেন, এখানে আপনি লিখলেন হচ্ছে জেনিথ লিখলেন। ঠিক আছে, এখানে আপনি জেনিথ লিখতে পারলেন, সামিট লিখতে পারলেন। তারপর না, তারপরে হচ্ছে যদি সিনোনিম দিয়ে লেখেন তাহলে নট নাদির লিখতে পারলেন। অ্যান্টোনিম মানে নেগেটিভ করেও কিন্তু লেখা যায়, মানে যখন অ্যান্টোনিম দিবেন তখন সামনে একটা নট বসাই দিলে কিন্তু হয়ে যায়, বা নট বটম লিখতে পারলেন। এইটা যত পারেন সিনোনিম অ্যান্টোনিম, সিনোনিম মনে না থাকলে এটাকে নেগেটিভ করে কি করবেন, নেগেটিভ করে জাস্ট অ্যান্টোনিম বসিয়ে দিবেন, তাইলে কিন্তু হয়ে যাবে। হ্যাঁ রাইট কাজল দাদা, কাজল দাদা কিন্তু আমার জিআরই শিট কিন্তু সরাসরি হচ্ছে লিখে পড়ে, উনি কিন্তু হ্যাঁ একমি, এই তো দারুণ একটা ওয়ার্ড, এটা ভুলে গেছিলাম, একমি। এইভাবে জাস্ট সিনোনিম অ্যান্টোনিমটা ইউজ করে দেন, আপনার হয়ে গেছে। আমি বারবার বলতেছি ভাই, ব্যাংকে চাকরি পাওয়ার জন্য অনেক ভালো করা লাগে না, কিন্তু 100% লিখে আসা লাগে। আপনি সব ভালো করলেন, 100% লিখলেন না, আপনার না আসতে পারে, কারণ এখানে আপনার অ্যাকুরেসিটা মানে চেক করা হয়, যে আপনি প্রেসার কতটুকু নিতে পারেন, শর্ট টাইমে সব লিখতে পারেন কিনা, এইটাই। ঠিক আছে, আচ্ছা। এরপরে সেন্টেন্স আমরা চলে আসি। অরিজিনাল সেন্টেন্স কি, সায়েন্টিস্ট স্টাডি দিস প্যাটার্নস টু আন্ডারস্ট্যান্ড অ্যানিমাল বিহেভিয়ার। আচ্ছা, বিহেভিয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি, হ্যাবিট লিখতে পারি, তাই না, বা নেচার লিখতে পারি, নেচার হয় না, হ্যাবিট নেচার বিহেভিয়ার একই তো কথা, তাই না। আন্ডারস্ট্যান্ডের পরিবর্তে কি লিখতে পারি, যে টু লার্ন, তাই না, টু রিয়েলাইজ, টু আন্ডারস্ট্যান্ড, এই টাইপের। ঠিক আছে, আচ্ছা। তাহলে সায়েন্টিস্টের আরেকটা নাম কি আছে, যারা সায়েন্টিস্ট তারাই কিন্তু রিসার্চার, যারা সায়েন্টিস্ট তারাই কিন্তু রিসার্চ করে, জেনিথ একমিপিক, রাইট। তারপরে হচ্ছে কি, দিস প্যাটার্ন টু আন্ডারস্ট্যান্ড দ্য এনিমি বিহেভিয়ার, তো আপনি আপনার মতো করে শর্টেজ করে কিন্তু লিখে দিতে পারবেন। ঠিক আছে, তো আপনি সায়েন্টিস্টের পরিবর্তে লিখলেন কি, রিসার্চার্স এক্সামিন, স্টাডি করা মানে কি, আমি আপনাকে স্টাডি করতেছি, তার মানে কি আপনাকে এক্সামিন করতেছি, দিস টেন্ডস টু লার্ন অ্যাবাউট অ্যানিমালস হ্যাবিট। ঠিক আছে, ম্যানার, এই তো দারুণ দারুণ একটা শব্দ পেলাম। তাহলে আমরা বিহেভিয়ার ইউজ করতে পারতেছি, হ্যাবিট ইউজ করতে পারতেছি, আবার ম্যানারও ইউজ করতে পারতেছি। এগুলো সবই হচ্ছে কিন্তু সেম ওয়ার্ড, যত সিনোনিম ইউজ করবেন তত সেন্টেন্সটা আপনার কি নতুনত্ব পাবে। আপনি সেম সেন্টেন্স লিখতেছেন, সেইটাই চেষ্টা করবেন হচ্ছে একটু অ্যাক্টিভ প্যাসিভ, তারপরে হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সিনোনিম অ্যান্টোনিম মিক্স করে লিখতে, যেটা আমরা প্যারাফ্রেজিং। আর এই জিনিসটা আপনি শিখে ফেললে, কেন আমি প্রিসাইজ এবং প্যাসেজ একই দিনে করাচ্ছি, কারণ দুইটাই সেম থিঙ্ক, মানে আপনার থিমটা সেম, মানে একই জিনিসটাই আপনাকে করতে হবে। প্যাসেজ সলভিং এর সময়ও আপনাকে এই প্যারাফ্রেজিং করতে হবে, সিনোনিম এই সামারাইজ করার সময় আপনাকে এটা করতে হবে। আর সামারাইজে যদি কেউ ওন ওয়ার্ডে লিখতে পারেন তাহলে তার কোনো কথাই নাই, ওন ওয়ার্ডে কিন্তু লেখা আরো হ্যাঁ, ইনভেন্টর, রাইট, দারুণ একটা শব্দ, দেখছেন। আপনাদের মাথায় কিন্তু এগুলো পরীক্ষার হলে আসতে চাবে না, কিন্তু আনতে হবে। সায়েন্টিস্টের অনেক শব্দ, ইনভেন্টর, রিসার্চার, সায়েন্টিস্ট, তারপরে হচ্ছে আর কি হয়, এই টাইপের অনেক শব্দ কিন্তু আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, মেইনটেইন লজিক্যাল ফ্লো, অবশ্যই লজিক্যাল ফ্লো টাইপের একটু দেখে নেন, সুইটেবল টাইটেল রাখবেন, একটা মেইন আইডিয়া যেন থাকে, যেটা ওখানে বলতে চেয়েছিল সেই কথাটা যেন বাদ না যায়, সাপোর্টিং পয়েন্টস আর কনক্লুশন। স্টেপ 7, ওয়ার্ড লিমিটটা চেক করে দেবো যে 1/3 হয়েছে কিনা, আর গ্রামার আর পাংচুয়েশন, বানানটা যেন ভুল না যায়, এটা যেহেতু অল্প লেখা সহজে কিন্তু বানানটা আর হচ্ছে পাংচুয়েশনটা। ওন ওয়ার্ডে যদি লিখতে যান দুইটা জিনিস সমস্যা হবে, একটা হচ্ছে বানান ভুল যাবে, আর একটা হচ্ছে গ্রামার ভুল যাবে। আর এইটা যেহেতু শর্ট একটা স্পিচ, মানে মোটামুটি 4-5 লাইনের একটা জিনিস, এখানে কিন্তু এটা ধরে ফেলা খুবই সহজ, যেটা আপনার ফোকাস রাইটিং কিন্তু চোখে পড়ে না, কিন্তু এটা কিন্তু খুব সহজেই আপনাদের টিচারের চোখে পড়ে যাবে। এই জন্য
অবশ্যই উচিত প্যারাফ্রেজিং করে লেখা, তাহলে কি হয় বানান ভুল যাওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকে। তো এখন এতক্ষণ যেটা আমরা ভেঙে ভেঙে করলাম সেটা একটু আমরা অরিজিনাল প্যাসেজ এবং হচ্ছে প্রেসিস ফর্মটা একটু দেখে নিই, তাইলে কিন্তু আমরা জিনিসটা বুঝে যাচ্ছে। হ্যাঁ, স্পেশালিস্ট, রাইট, স্পেশালিস্টটাও হচ্ছে ওখানে যাবে। তো এখানে দেখেন যে কথাটা এখানে যেটা বোঝানো হয়েছে মিসেস ঠিক সেই সেম কথাটাই কিন্তু আপনাদের বোঝানো হয়েছে, অবশ্যই নোট করে নেবেন। এরপরে বাসায় নিজে নিজে প্র্যাকটিস করবেন বেশি বেশি করে। মেনি এনিমেলস মাইগ্রেট টু অ্যাডপ্ট সিজনাল চেঞ্জেস বাট অফেন ট্রাভেল, ট্রাভেলের পরিবর্তে কি লেখা যায়? ট্রাভেলস এর পরিবর্তে আপনারা কি লিখতে পারবেন? জার্নি লিখতে পারবেন না, যে আহ, অনেক দূর পর্যন্ত জার্নি করে, তারপরে হচ্ছে ট্রাভেলের আরো কি ট্যুর করে, মানে যা মাথায় আসে সেইটাই আপনি লিখে ফেলবেন। হ্যাঁ হ্যাঁ, আমি ওইটাই করি। যখন আমার মাথায় আসে না তখন আমি ওইগুলাই করি, ঠিক আছে। একদিন আমার মাথায় এই জিনিসটা আসতেছিল না, হ্যাঁ, সেফটি মানে কি, সেফটি মানে এর বাংলা মানে যে নিরাপত্তা, এটাই আসতেছে না। তো আমি বাংলায় লিখে দিয়েছি সেফটি, ঠিক আছে। অনেক সময় এর কাছাকাছি কোনো একটা রিল মানে কাছাকাছি একটা অর্থ যায়, এই টাইপের একটু করে দিবেন, ঠিক আছে। কাজল কুমার দাদাতে এগুলো অনেক ভালোভাবেই হচ্ছে ইয়ে। আচ্ছা, মেইন ওয়ার্ড বলতে একটু বোঝাই দেন। এই যে এই গল্পটা নিয়ে আমরা বলি, এই গল্পটা থেকে বোঝানো হচ্ছে কি সেটা আমরা আগে একটু বুঝি, প্রশ্ন মানে টপিকটা আমরা একটু পড়ি, তাহলে বুঝতে পারবো যে মেন থিমটা কি ছিল। যে মেনি এনিমালস মাইগ্রেট টু অ্যাডাপ্ট টু সিজনাল চেঞ্জেস, যে অনেক এনিম্যাল হচ্ছে সিজনাল মানে আমাদের যে সিজনাল চেঞ্জেস এর কারণে কিন্তু নিজেকে অন্য জায়গায় অ্যাডাপ্ট করে নেয় বা মাইগ্রেট করে নেয়। বাট অফেন ট্রাভেল থাউজেন্ড অফ কিলোমিটার, পাখি অনেক সময় কি হয় থাউজেন্ড অফ কিলোমিটার ট্রাভেল করে টু ফাইন্ড ওয়ার্মার ক্লাইমেট ডিউরিং উইন্টার, শীতের সময় একটু গরম জায়গার জন্য। মাইগ্রেট হেল্পস দেম এক্সেস ফুড রিপ্রোডিউস এন্ড অ্যাভয়েড রাশ ওয়েদার কন্ডিশন। এই যে মাইগ্রেশনটা মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়াটা, এটা হচ্ছে তাদেরকে কি যেটার জন্য হেল্প করে সেটা হচ্ছে এক্সেস ফুড রিপ্রোডাকশন, মানে মানে জন্ম বৃদ্ধি করা, এবং অ্যাভয়েড রাশ ওয়েদার মানে কঠিন যে ওয়েদার সেটাকে থেকে বাঁচার জন্য। হাউএভার মাইগ্রেশন অলসো কামস উইথ রিস্ক, মাইগ্রেশন অনেক সময় রিস্কও হয়, সাস এস প্রিডেটরস এক্সেশন, হ্যাবিটেট লস এন্ড অ্যালং দ্য রুট। তার মানে এখানে গেলে আমাদের অনেক ধরনের আবার সমস্যাও হয়, যেমন নতুন নতুন আমরা বিভিন্ন ধরনের জন্তুর সম্মুখীন হইতে পারি। আমাদের যে মানে অভ্যাস ছিল সেই অভ্যাসের ওইখানে মানা নিতে অনেক সময় অসুবিধা হয়, এই টাইপের আর কি। তো সায়েন্টিস্ট স্টাডিজ দিস প্যাটার্ন, সায়েন্টিস্ট এটাকে স্টাডি করলো এন্ড আন্ডারস্ট্যান্ড হাউ টু এনভায়রনমেন্টাল চেঞ্জেস এন্ড মানে এনিম্যাল বিহেভিয়ার, এবং এটা এনিম্যাল বিহেভকে কিভাবে এফেক্ট করে। তো এটা টোটাল মিলে আমরা যে জিনিসটা বুঝলাম এর থিমটা হচ্ছে এই যে এনিমেল মানে পশুরা হচ্ছে মাইগ্রেট করে নিজের সেফটির জন্য, সেফটি কিন্তু অনেক সময় এটা তাদের জন্য কঠিন হয়ে পড়ে, সায়েন্টিস্টরা এর সমাধান খুঁজে পেয়েছে। এইটাই হচ্ছে মূল অর্ড। মানে পুরো কাহিনীটা একটার মধ্যে চলে গেল যে এনিমালরা ট্রাভেল করে একটু ভালো থাকার জন্য, আর ভালো থাকতে গেলে কি হয় অনেক সময় ওখানেও কিছু সমস্যার সম্মুখীন হয়, ঠিক আছে। আর সায়েন্টিস্টরা এর একটা সমাধান পেয়েছে, এইটুকু জিনিসটাকে আপনি এইটাকে বলা হচ্ছে মেইন ওয়ার্ড, ঠিক আছে। এখন এই জিনিসটাকে যদি আপনি লিখতে না পারেন, আপনি লিখে দিলেন কি এনিম্যালস, টাইটেল দিলেন এনিম্যালস লাভস ট্রাভেল, হ্যাঁ, এটা আপনি টাইটেল দিলেন যে পশু, প্রথম লাইন পড়ছেন তো কি পশুরা হচ্ছে ট্রাভেল করতে পছন্দ করে, কিন্তু আসলে কি এর টাইটেল এটা ছিল? এটা ছিল হচ্ছে কিভাবে এনিম্যাল হচ্ছে মাইগ্রেটটা করে, প্যাটার্ন অফ এনিম্যাল মাইগ্রেশন। আপনারা চার পাঁচটা সবাই একটা টাইটেল লেখেন তো দেখি, আর টাইটেলটা সব থেকে মোটামুটি কাছাকাছি হয়। আমি তো আমার মতো করে একটা দিয়ে দিয়েছি, আপনারা সবাই একটু ইয়ে করেন, ঠিক আছে। জুম করা আছে, আপনারা একটু যদি ল্যান্ডস্কেপ করে নিতেন ভালো হতো, নাহলে সাইডে চলে যাচ্ছে। আচ্ছা, এই যে ঠিক আছে, এবার হয়েছে। সবাই একটু টাইটেল লেখেন একটা করে, যে এখানে এই যে গল্পটা বললাম যে পশু পাখিরা নিজেদেরকে মাইগ্রেট করে, আর হচ্ছে অনেক দূর দূর মানে এর কারণ কি নিজেকে সেফটি বা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাওয়ার জন্য, কিন্তু ওখানে যে কিছু তারা সমস্যার সম্মুখীন হয়, কিন্তু সায়েন্টিস্টরা হচ্ছে তাদের এই যে মানে কেন এটা করে তার একটা এটা খুঁজে পেয়েছে, তাই না? তাহলে এর একটা টাইটেল কি হতে পারে, আসলে একটা সুন্দর টাইটেল কি আমি দিয়েছি কি প্যাটার্ন অফ এনিম্যাল মাইগ্রেশন, যেহেতু হচ্ছে তারা একটা প্যাটার্নে চলে, তাই আমি দিয়েছি প্যাটার্ন অফ এনিম্যাল মাইগ্রেশন। সার্ভাইভাল অফ এনিম্যাল, হ্যাঁ ঠিক আছে, মাইগ্রেশন লাইফ অফ এনিম্যালস, হ্যাঁ এটা হচ্ছে ট্রেন্ডস অফ এনিম্যাল মাইগ্রেশন, রাইট। সেফটি অফ এনিম্যাল মাইগ্রেশন, সেফটি অফ এনিম্যাল মাইগ্রেশনটা এর কাছাকাছি যায়নি, এখানে যেহেতু সেফটিও আছে তারপরে হচ্ছে রিস্কও আছে, তাহলে আমরা লিখতে লিখতে হবে সেফটি এন্ড রিস্ক অফ এনিম্যাল মাইগ্রেশন। শুধু সেফটি দিলে হবে না, এই যে এখানে খুব সুন্দর করে কিন্তু বলা হয়েছে যে উইথ রিস্ক সাচ অ্যাজ প্রিডেটরস এন্ড এক্সেপশন, ঠিক আছে। তার মানে আমাদের সেফটি এন্ড রিস্ক দুইটাই লিখতে হবে, এবং সেফটি এন্ড রিস্ক সরাসরি লিখবো না, আমরা হচ্ছে
ওই দুটোকেও মানে সিনোনিম অ্যান্টোনিম দিয়ে লিখবো। অ্যাডাপশন উইথ সিচুয়েশন, তাহলে এখানে অ্যাডাপশন উইথ সিচুয়েশন লিখলে শুধু হবে না, এনিম্যাল কথাটাও উল্লেখ করতে হবে, মানে কাদের অ্যাডাপশন নিয়ে কথা হচ্ছে, এটা কি পশু পাখি না প্রাণী, এই জন্য আমাদের এনিম্যাল শব্দটা কিন্তু উল্লেখ রাখতে হবে। তাহলে অ্যাডাপশন উইথ সিচুয়েশন কি, বা হচ্ছে এনিম্যালটা ওর মধ্যে একটু যে করে হোক আপনারা ইনক্লুড করবেন। প্যাটার্ন অফ এনিম্যাল অ্যাডজাস্টমেন্ট, হ্যাঁ এটা ঠিক আছে। ওয়াটস এন্ড প্যাটার্নস অফ এনিম্যাল মাইগ্রেশন, দারুন। নিডস অফ এনিম্যাল মাইগ্রেশন, হ্যাঁ এটা হয়। নিডস অফ প্রোস এন্ড কনস অফ এনিম্যাল মাইগ্রেশন, হ্যাঁ ভালো খারাপ দিক এনিম্যাল মাইগ্রেশনের, ঠিক আছে। অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ, মানে সবাই কিন্তু এই যে বুঝে গেছেন। তার মানে কি আমরা হচ্ছে দ্য মাইগ্রেটরি লাইফ অফ এনিমালস, এটা সব থেকে সুখদেব কুন্ডুর দাদারটা আমার খুব ভালো লাগছে, এটা খুবই সুন্দর, মানে যত ছোট লেখা যায়, হ্যাঁ। সার্ভাইভাল অফ লাইফ, লাইফ অফ এনিমেলস দিতে হবে, ঠিক আছে। শুধু লাইফ দিলে হবে না, মানে মূল যে জিনিসটা ওদেরকে একটু হাইলাইট করবেন। ট্রি নিয়ে লিখলে ট্রিটা, মানে টাইটেলের মধ্যে যেন যেটা নিয়ে লিখতেছি তাদেরকে যেন একটু ইনক্লুড করা হয়। জার্নি অফ মাইগ্রেটিং এনিমেলস, হ্যাঁ ডিফারেন্ট এনিমালস মাইগ্রেশন সিস্টেম, হ্যাঁ এটা হয়। ডিফারেন্ট এনিমাল মাইগ্রেশন সিস্টেমটা একটু বাইরে চলে যায়, যেহেতু আমাদের এখানে সব এনিমালদের মাইগ্রেশন সিস্টেম নিয়ে আলোচনা করা হয়নি, এই জন্য আমরা ডিফারেন্ট এনিমাল মাইগ্রেশন সিস্টেমটা লিখবো না, ঠিক আছে। ইম্প্যাক্ট অফ এনিমাল মাইগ্রেশন, ইম্প্যাক্ট, হ্যাঁ এটা দারুণ হয়েছে, যদি এখানে ইম্প্যাক্ট নিয়ে আলোচনা করা হয়েছে। পজিটিভ ইম্প্যাক্ট হতে পারে, নেগেটিভ ইম্প্যাক্ট হতে পারে, ঠিক আছে। মাইগ্রেশন এসেনশিয়ালিটি অফ এনিমালস, হ্যাঁ ঠিক আছে। দ্য প্রসেস অফ ওয়াইল্ড লাইফ মাইগ্রেশন, দারুণ। এই তো মানে খুবই দারুণ দারুণ আপনারা লিখছেন, ঠিক আছে। হ্যাঁ টাইটেল মাঝামাঝি লিখলেই হবে, যেন টপিকের সাথে যায়। এনিম্যাল অ্যাডাপ্টেশন মডেল, হ্যাঁ হাউ এনিম্যাল অ্যাডজাস্ট দেয়ার মাইগ্রেশন লাইফ, ঠিক আছে। এই যে এটা আমার খুবই ভালো লাগছে, মানে খুবই সুন্দরভাবে লিখেছেন। আবার আরেক ভাবে কিন্তু লেখা যায়, আপনারা যদি এইভাবে লেখেন যে মাইগ্রেশন, মাইগ্রেশন এইভাবে একটা দিয়ে প্রোস এন্ড কনস এইভাবেও কিন্তু লেখা যায়, মানে একটা সেমিকোলন দিয়েও কিন্তু আপনারা ইচ্ছা করলে লিখতে পারবেন। আপনারা কিন্তু অনেক দারুণ লিখছেন। ফারুক ভাই লিখছে দ্য ইম্পর্টেন্স অফ এনিম্যাল মাইগ্রেশন, ঠিক আছে। এটাও হবে, কিন্তু ফারুক ভাই এখানে দেখতে হবে যেখানে শুধু কি ইম্পর্টেন্স এর কথা বলা হয়েছে নাকি প্রোস এন্ড কনস এর কথা বলা হয়েছে, দুই দিক নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। যাক আমি এটা ভেবে খুব আশ্বস্ত হচ্ছি যে আপনাদের কাছ থেকে টাইটেলের মার্কটা কেউ কেড়ে নিতে পারবে না। যে ট্রাভেলিং সার্কেল অফ এনিম্যালস রিস্ক এন্ড বেনিফিটস, হ্যাঁ এইটার কথাই বলতেছিলাম। এখানে ওই যে বিস্ময়সূচক না চিহ্ন দেওয়া যাবে না, কিন্তু এখানে এই চিহ্নটা দিতে হবে, ঠিক আছে। সিজনাল রাউন্ড ট্রিপস অফ এনিম্যালস, আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনারা মনে হয় বোঝেননি, যে আমি লিখবো ওইটা কিন্তু হচ্ছে অবশ্যই এনিম্যাল কথাটা যেন ওর মধ্যে উল্লেখ থাকে, ঠিক আছে। আর মাইগ্রেশন কথাটা একটু, মাইগ্রেশন অফ বার্ডস না, মাইগ্রেশন অফ বার্ডস হবে না, কারণ এটা বার্ডস এর কথা উল্লেখ করে নাই, ঠিক আছে। সরাসরি বার্ডস বলা যাবে না, এখানে এনিম্যাল নিয়ে বলছে, যদিও বার্ডস এর কথা বলছে এক জায়গায়, কিন্তু এনিমেলস যেহেতু বলছে এখানে সকল এনিমেলস কে ইনক্লুড করছে। এনিম্যাল মাইগ্রেশন প্যাটার্ন এন্ড রিস্ক, এই যে এই জিনিসটাই ওই তুষার ভাই যেটা লিখছেন না, আপনারা এইভাবে লিখবেন। হ্যাঁ দা সাইলেন্ট ট্রাভেলস আন্ডারস্ট্যান্ডিং, রাইট। এইভাবে ক্লোন দিয়ে লিখলে সব থেকে সুন্দর হয় টাইটেলটা, সব থেকে সুন্দর দেখা যায় হচ্ছে ক্লোন সেমিক্লোন এইভাবে যদি লেখেন মার্ক বেশি পাবেন, এবং ভুল হওয়ার সম্ভাবনা সব থেকে কম থাকে। কি জন্য দেখেন, আমি আপনাদের একটা জিনিস বোঝাই। আপনারা যখন টাইটেল লিখতে যাবেন, টাইটেলেও কিন্তু একটা জিনিস সব থেকে রিস্কি, সেটা হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন আমি টু দিব নাকি ফর দিব, তো এটার থেকে বাঁচার জন্য সব থেকে গুড ওয়ে হচ্ছে এই যে আপনারা যে ইনভাইটেড কমা বা সেমিকোলন দিয়ে লেখেন না, এটা হচ্ছে সব থেকে গুড। তার মানে ভুল হওয়ার কোনো চান্সই নাই। এনিম্যাল মাইগ্রেশন সিস্টেম, হ্যাঁ ঠিক আছে, দারুণ লিখেছেন। আচ্ছা আমরা নেক্সটে চলে যাই, এটার টাইটেলটা একটু আমরা দেখে ফেলি। লিখে ফেলেন সবাই, হ্যাঁ আমি সেন্টেন্সটা পড়ে দিচ্ছি, এটাকে কি বলা হয়েছে, আমরা কিভাবে আগাবো, কিভাবে দ্রুত শিখবো। রেইন ফরেস্ট আর হোম অফ মিলিয়ন্স প্লান্টস এন্ড অ্যানিমেলস, দে প্রোভাইড অক্সিজেন এন্ড হেল্পস রেগুলেট টু আর্থ ক্লাইমেট। তাহলে এখান থেকে আমরা পেয়েছি হচ্ছে রেইন ফরেস্ট লিখবো, ঠিক আছে, মিলিয়ন্স অফ প্ল্যানেট না। তাহলে রেইন ফরেস্ট হচ্ছে আমাদের অক্সিজেন গিফট করে, হেল্পস টু রেগুলেট আর্থ ক্লাইমেট, তাই না। হেল্প লেখার দরকার নাই, রেগুলেট লিখলেই হবে, রেগুলেট দা আর্থ ক্লাইমেট। আচ্ছা মেনি মেডিসিন কামস ফ্রম রেইন ফরেস্ট প্লান্টস হুইচ আর ইউজড, এই দেখেন হুইচ আর ইউজড, এটা কি দরকার আছে। রেইন ফরেস্ট প্লান্টস হচ্ছে ইউজ হয় ডিজিজ ট্রিট করার জন্য, ঠিক আছে। ডাইরেক্ট আমরা সিম্পলে চলে যাব, ঠিক আছে। আচ্ছা ডেফরেস্টেশন হাউএভার ইজ ডিস্ট্রয়িং দিস ফরেস্ট র্যাপিডলি, তারপরে প্রথম রেইন ফরেস্ট নিয়ে আলোচনা করা হয়েছিল, তারপরে ডেফরেস্টেশন নিয়ে আলোচনা করা হয়েছিল, ঠিক আছে। পিপল কাট ট্রিজ, টিম্বার, এগ্রিকালচার এন্ড আরবানাইজেশন, এত এক্সাম্পল আমাদের কোনো কাজে লাগবে না, আগেই বলেছি এক্সাম্পল আমাদের বাদ হয়ে যাবে, এক কথায় লিখে দিব, ঠিক আছে। আরবানাইজেশনটা লিখলেই হয়ে যাবে, ঠিক আছে, যে আমরা গাছ কাটি কিসের জন্য, আরবানাইজেশনের জন্য। দিস নট অনলি থ্রেটেন্স ওয়াইল্ড লাইফ বাট অলসো এফেক্ট গ্লোবাল এনভায়রনমেন্ট, এক লাইনে লিখে দেবো যে ইট থ্রেটেন্স ফর ওয়াইল্ড লাইফ এন্ড অলসো গ্লোবাল এনভায়রনমেন্ট, বা একসাথে আমরা এক সেন্টেন্সে লিখে দিলাম, বাট অলসো এত লম্বা সেন্টেন্স আমরা কমপ্লেক্সে লিখবো না। কনভারসেশন এফোর্টস
আর এসেনশিয়াল প্রোটেক্ট রেইন ফরেস্ট এন্ড ফিউচার অফ জেনারেশন। এই যে এইটাই কিন্তু কিওয়ার্ড, প্রোটেক্ট রেইন ফরেস্ট ফর ফিউচার জেনারেশন। আমরা মূল কিওয়ার্ডটা কিন্তু এইটা ছিল। এইবার আমরা দেখেন তো যে এখানে কি টাইটেল দিতে পারি। আমি একটু দিয়েছি সাদা মাটা ইম্পর্টেন্স অফ রেইন ফরেস্ট, এটা লিখলে আপনি টাইটেলে বেশি মার্ক পাবেন না, ঠিক আছে? জাস্ট আমি বোঝার জন্য দিয়েছি। টাইটেলে একটা পারফেক্ট একটা টাইটেল লেখেন। তাহলে এর গল্প আমরা কি শিখলাম, যে রেইন ফরেস্ট হচ্ছে অনেক পশু পাখি জায়গা দেয়, অক্সিজেন দেয়, ফুল দেয়, কিন্তু আমরা হচ্ছে ডেফরেস্টেশন করতেছি, গাছ কাটতেছি, এগ্রিকালচার নষ্ট করতেছি, নগরায়ন করতেছি, আমাদের গ্লোবাল এনভায়রনমেন্ট নষ্ট হচ্ছে। এখন আমাদের কি রেইন ফরেস্টকে প্রোটেক্ট করা উচিত। ইম্পর্টেন্স অফ রেইন ফরেস্ট, এটা হচ্ছে আমি দিয়েছি। আপনারা কয়েকটা টাইটেল লেখেন দেখি কেমন সুন্দর টাইটেল লিখতে পারেন। বলেন বলেন দেখি কার টাইটেল ভালো হয় সব থেকে। এই তুষার পাল নামে একটা ছেলে আছে দেখছি এখানে, খুবই সুন্দর টাইটেল লিখছে। তারপরে আমাদের পলাশ দাদা, দেবাশিস সবাই সুন্দর লিখছে। মেঘলা ময়না মেঘনা ময়লা সরি মেঘ মেঘলা ময়না আপু, তো পাখি পাকা পেঁপে খাইয়ের মতো মেঘলা ময়না হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা, তিথি আপু কি লিখছে, রেইন ফরেস্ট ব্লেসিং অর কার্স। না, এখানে কার্স নিয়ে আলোচনা করা হয়নি, এটা হবে না তিথি দিদি, কার্স বলা যাবে না। কারণ কার্স কখনো একটা জিনিসের ভালো খারাপ দিক থাকলে, এখানে জাস্ট বলা হয়েছে রেইন ফরেস্ট আমাদের উপকার করতেছে কিন্তু আমরা ওকে ধ্বংস করতেছি, তার মানে এটা ব্লেসিং এন্ড কার্সে যাবে না। ইম্প্যাক্ট অফ রেইন ফরেস্ট অফ ফিউচার ইউথ, রাইট, ফিউচার জেনারেশনকে আমরা ফিউচার ইউথ দিতে পারি। দারুণ হয়েছে, পূজা পূজা চৌধুরীটা ঠিক আছে। রাসেল দাদা কি লিখছে, দ্য লাইফ অফ ওয়াইল্ড অ্যানিমাল। ও আচ্ছা, আগেরটা লিখেছিল বা একেবারে পুরোটা লিখেও দিয়েছে, এটা হয়ে গেছে আপনারটা। বেনিফিটস অফ রেইন ফরেস্ট, আচ্ছা বেনিফিট অফ রেইন ফরেস্ট। আর এখানে কিন্তু রেইন ফরেস্টকে প্রোটেক্ট নিয়ে একটু আলোচনা করছে, যদি পারি আমরা সে লিখতে পারবো। ইম্পর্টেন্স অফ রেইন ফরেস্ট আর বেনিফিট অফ রেইন ফরেস্ট একই কথা। নেসেসিটি অফ প্রোটেক্ট রেইন ফরেস্ট, এই যে সুন্দর একটা টাইটেল দিয়েছে, আসলে এইটাই হচ্ছে একটা পারফেক্ট টাইটেলের নমুনা। রেইন ফরেস্ট, দ্য ইম্পর্টেন্স এন্ড প্রেজেন্ট সিনারি অফ রেইন ফরেস্ট, হ্যাঁ এটা সুন্দর লিখছে। ইফেক্ট অফ রেইন ফরেস্ট ইন হিউম্যান লাইফ, হ্যাঁ এটাও দারুণ লিখছে। ইকোলজিক্যাল ইম্পর্টেন্স অফ রেইন ফরেস্ট, এটা লিখলে আপনি টাইটেলে ফুল মার্কস পাবেন। এই যে ইকোলজিক্যাল ইম্পর্টেন্স, বাস্তবত এই জিনিসটা কিন্তু কারোর মাথায় আসে না। আমার নিজেরও কিন্তু আমি যখন লিখছি টাইটেলটা মাথায় আসেনি, কিন্তু এখন আমি ভেবে দেখতেছি যে আপনারা প্রত্যেকটা যে টাইটেল লিখছেন, এই টাইটেলগুলো মানে এত কাছাকাছি যাচ্ছে, আমি যেটা ভুল যাচ্ছে সেটা একটু ধরিয়ে দিচ্ছি। হ্যাঁ, শিখে নিবেন যে মানিক ভাই আমার বললো ভুল গেছে, এটা কিন্তু না। এই যে আইনি মল্লিক দিদি লিখেছেন রেইন ফরেস্ট ব্লেসিং অর কার্স। আচ্ছা, রেইন ফরেস্টে কি কখনো কার্স অভিশাপ হইতে পারে? এখানে কোথাও কিন্তু এই কথা লেখা নাই, এই জন্য এটা ব্লেসিং অর কার্স দেওয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা, রেইন ফরেস্ট ব্যালেন্স অপরচুনিটিস এন্ড থ্রেটস, হ্যাঁ এ ব্যালেন্স অফ অপরচুনিটি আর থ্রেটস, না এখানে থ্রেটস নিয়ে আলোচনা করেনি, তার মানে থ্রেটস দিলে হবে না। আচ্ছা, তারপর ইম্পর্টেন্স অফ রিজার্ভেশন, হ্যাঁ এটা ঠিক আছে, দেওয়া যাবে। রেইন ফরেস্ট প্রোটেক্টর অফ ফিউচার জেনারেশন, হ্যাঁ সুন্দর হয়েছে। গ্রিন গার্ডিয়ান, দ্য পাওয়ার অফ রেইন ফরেস্ট, হ্যাঁ ঠিক আছে, দেওয়া যাবে। আচ্ছা, রেইন ফরেস্ট ইট প্রনস এন্ড কনস, না এটা দেওয়া যাবে না। প্রোস এন্ড কনস, আপনার কনস পাচ্ছেন কোথায়? এখানে কি কোথাও কনস নিয়ে আলোচনা হয়েছে? কনস নিয়ে কোথায় দেখলেন? কোনো কনস নাই, রেইন ফরেস্টের কোনো কনস নাই। যেখানে কপ 13 হয়ে যাচ্ছে, মানে কনফারেন্স অফ পার্টিস হচ্ছে এগুলো নিয়ে, সেটা ঠিক আছে। এসেনশিয়াল অফ রেইন ফরেস্ট, বায়োডাইভার্সিটি, ইফেক্ট অফ রেইন ফরেস্ট, হ্যাঁ বায়োডাইভার্সিটি দিতে পারবো। সেফটি অফ রেইন ফরেস্ট, কনভারসেশন অফ রেইন ফরেস্ট, হিউম্যান ভার্সেস রেইন ফরেস্ট, হ্যাঁ হ্যাঁ এটা দারুণ দারুণ, হিউম্যান ভার্সেস রেইন ফরেস্ট দেওয়া যাবে। সেফ আওয়ার ফিউচার ওয়ার্ল্ড, হাউ রেইন ফরেস্ট সেফ আওয়ার ফিউচার ওয়ার্ল্ড, সেফ আওয়ার ফিউচার ওয়ার্ল্ড, হ্যাঁ সুন্দর হয়েছে। মাইগ্রেটরি বিহেভিয়ার অফ এনিমালস, রায়হান ভাই মনে হয় অনেক পিছিয়ে আছে এখনো, এই জন্য একটু লেটে দিছে। মাশাল্লাহ মাশাল্লাহ, মানে আমি খুবই অভিভূত যে আপনারা এত সুন্দর হচ্ছে লিখেছেন। কিন্তু একটা জিনিস হচ্ছে উমামা আপু, হার্মফুলটা লিখবেন না, হ্যাঁ এখানে হার্মফুল নিয়ে কোনো কিছুই আলোচনা করা হয়নি। এখানে পজিটিভ দিক নিয়ে আলোচনা করা হয়েছে, পজিটিভ দিক এবং প্রোটেকশন নিয়ে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, এই জন্য আমরা যে হার্ম লিখবে তার মার্ক কমে যাবে, ঠিক আছে? হার্ম, কনস, কার্স এই কথাগুলো এখানে প্রত্যেক জায়গায় এগুলো ইউজ করা যাবে না, ঠিক আছে? তো ফ্রম লাইফ টু লস, দ্য স্টোরি অফ রেইন ফরেস্ট, হ্যাঁ সুন্দর। আপনারা এত সুন্দর লেখেন কেমনে, খুবই দারুণ, অবাক হয়েছি, মাশাল্লাহ। আচ্ছা, আমরা নেক্সটে চলে যাই। পরেরটা আমরা টাইটেল দেখে ফেলবো, অরিজিনাল প্যাসেজ ব্যাংকস নিয়ে। তো এটা আমরা লিখে ফেলতে পারবো যে ব্যাংকস দ্য লাইফ ব্লাড অফ আওয়ার ইকোনমি, এইভাবে লিখে ফেলতে পারবো, এটা সবাই পারবেন। রোল অফ ব্যাংকস, হ্যাঁ লাইফ ব্লাড অফ আওয়ার ইকোনমি দিলে সব থেকে বেশি মার্ক পাবেন। স্ট্রং ইকোনমি নিয়ে আছে, এটা দেখে ফেলবেন। সবাই নিজের মতো করে লিখে একটু হোমওয়ার্ক দিয়েন তো, তাহলে দেখবো না যে কেমন হয়েছে। বিশেষ করে আপনাদের টাইটেল লেখাটা এত ভালো লাগছে, শুধু একটা জিনিস খেয়াল রাখবেন যেন ভেতরের সাথে
কনফ্লিক্টেড না হয়ে যায়, যেটা বলেনি সেটা যেন ভেতরে না চলে আসে, তাইলে আপনার মানে প্যারাফ্রেজিং এ কোনোভাবেই আপনার হচ্ছে কেউ মার্ক কাটতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, একটু সিগন্যাল প্রবলেম দিছিল, ভাগ্য ভালো যে সিগন্যালটা মানে চলে আসছে। এই যে অনেকগুলো দেওয়া আছে, এগুলো সব আপনারা করে ফেলবেন। মানে আমি আহ, একটা জিনিস আমি নিশ্চিত আপনাদের এটা লিখে যে আপনারা টাইটেলে ফুল মার্ক পাবেন ইনশাল্লাহ। জাস্ট 1 মিনিট একটু অপচয় করবেন ওখানে, হ্যাঁ, টাইটেলটা বোঝার জন্য। আপনার টাইটেলে ফুল মার্ক পাবেন। আর একটা জিনিস আপনাকে মানতে হবে, টাইটেল যদি সুন্দর হয় ভেতরে আপনি মার্ক পাবেন 100%। টাইটেল যদি আপনার সুন্দর হয় আপনি ভেতরে মার্ক পাবেন 100%। তো আরসি যারা দিবেন, আরসি বলে না, নেক্সটে যারা এটা লিখবেন সেটা যেন অবশ্যই ভালো হয় এবং হচ্ছে আহ, মানে পারফেক্টলি হচ্ছে হয়। নেসেসিটি অফ রেইন ফরেস্ট ইন ফিউচার উইথ, এই জিনিসটাই সব থেকে পারফেক্ট। দ্য নেসেসিটি অফ রেইন ফরেস্ট, ইম্পর্টেন্স অফ রেইন ফরেস্ট ইন ফিউচার ইউথ, এগুলো কি সরাসরি মূল জিনিসটাকে। শুধু একটা জিনিসই আপনাদের ভুল পেয়েছে, আপনারা যারা কার্স লিখেছেন, প্রোস এন্ড কনস লিখেছেন, তারাই হচ্ছে আহ ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের আজকে প্রিসাইজ ক্লাস। প্রেসিস ক্লাস থেকে কতটুকু উপকৃত হয়েছেন, কতটুকু বুঝেছেন, আর কে একেবারেই বোঝেননি আমাকে বলেন। এখন আমি আগেই বলেছি, আমি কিন্তু সেই মাস্টার না আপনাদের শেখাবো টেন্স, পার্টস অফ স্পিচ, ইহাকে ওহা বলে, বাক্যের শেষে তে, তো, সে, সো থাকলে পাস্ট পারফেক্ট হয়। এইগুলো যা কোনো কাজে লাগে না তা আমি কখনো শেখাই না। এগুলো দিয়ে আপনাদের 2 মিনিটের জন্য আপনাদের কাছে বাবা নিতে পারবো, কিন্তু একসময় আপনারা নিজেরাই গালি দিবেন, কি রে মানিক ভাই শিখাইছে কি, হি হ্যাড গন দেয়ার, মানে সে চলে গেছে, এখানে সে গিয়েছিল, তার মানে সেটা ছিল থাকলে হ্যাড করতে হয়, তার মানে আমি এই সেন্টেন্সটাকে এখন সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস হ্যাড দিয়ে মেক করব। বা এগুলো কোনো কাজে লাগে না, এগুলো আপনার সময় অপচয়, ঠিক আছে? এই জন্য বলতেছি যে গালি দেন আর যাই করেন, অন্তত মানিক ভাইয়ের কথাটা শুনবেন। অন্তত ব্যাংকে একটা চাকরি নিয়ে অথবা যে কোনো একটা চাকরি নিয়ে আপনি বের হইতে পারবেন। কারণ এটা হচ্ছে আমার নিজের অভিজ্ঞতা থেকেই হয়তো আমি অনেকগুলো ভাইবা দেইনি, কিন্তু আমি শুধু পরীক্ষা দিতে যাইতাম নিজের এই যে টেকনোলজি গুলো অ্যাপ্লাই করার জন্য, যে আসলে কি এগুলো কার্যকরী কিনা। তো 100% আমি সবসময় মানে সাকসেসফুল হয়েছি। তো এইটাই আর কি, ঠিক আছে? তো কারো কোনো প্রশ্ন থাকলে প্রিসাইজ নিয়ে বলবেন। আমি গতদিন নিতে পারিনি, কারণ হচ্ছে আমি আমার নেক্সট উইকে ডিপ্লোমা পরীক্ষা, মানে পরীক্ষা দিয়েছিলাম না পড়ে আর কি। তো 4টা পাস হয়ে গেছে, 2টা এখনো বাকি আছে। অ্যাকাউন্টিং না কি জানো আছে, অ্যাকাউন্টিং তো আমি পারি না, বেসিক অ্যাকাউন্টিং। তো যেহেতু এক্সাম, বাসায় যাওয়া পসিবল হবে না, তাই হুট করে আপনাদের না বলে চলে গেছি। সাদমান সাকিব ভাইয়া অনেক ধন্যবাদ। তো আপনারা একটু কমেন্ট করে ফেলেন, হ্যাঁ, যে কোনো সমস্যা থাকলে। আমি যেহেতু প্যাসেজ সলভিং এ চলে যাব, আমি এক একটা ক্লাস কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা করে নিচ্ছি, ঠিক আছে? উইকে 2 দিন ভাইয়া কি শিখবো না শিখবো এসব চিন্তা করা লাগবে না। মানিক ভাই একদিন ক্লাস নেবে, একদিনে আপনি একটা টপিক পুরো ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, অবশ্যই আপু প্র্যাকটিস করে হচ্ছে জানাবেন যে আপনি কতটুকু লিখতে পারতেছেন। অবশ্যই লিখতে পারবেন, এটা কোনো কঠিন কিছু না। একবার রিডিং পড়লেই বোঝা যায় যে কি বাদ দিতে হবে আর কি রাখতে হবে। আর ছোটবেলায় যারা সামারি লিখেছেন তারা তো জানেনই কিভাবে লিখতে হয়। সামারি তো 9-10ও করা লাগছে, 11-12ও ছিল, ছিল না? প্রত্যেক ক্লাসেই ছিল। তার মানে সামারি রাইটিং এ আমরা এমনিতে এক্সপার্ট, জাস্ট হচ্ছে এখন চাকরির ক্ষেত্রে কেমনে কাজে লাগাবেন সেইটাই। আচ্ছা, আর কেউ কিছু বলবেন? না বললে আমরা নেক্সট টপিকে চলে যাব। হ্যাঁ, সেম ব্রেনফাস্ট সেম ফিউচার জেনারেশন, হ্যাঁ ঠিক আছে। এইভাবে টাইটেলটা দিবেন, এবং টাইটেলটা খেয়াল রাখবেন হচ্ছে প্রিপোজিশন ছাড়া বাকিগুলো যেন ক্যাপিটাল ওয়ার্ডে হয়, হ্যাঁ। যেমন আমি লিখলাম কি যে প্রবলেম অফ আনএমপ্লয়মেন্ট, দেখেন এখানে পিটা ক্যাপিটাল, ইউটা কিন্তু ক্যাপিটাল, আর প্রিপোজিশনে কোনো ক্যাপিটাল ইউজ করবো না, এটা একটু খেয়াল রাখবেন। হ্যাঁ হ্যাঁ, একটা আসলে 1 ঘন্টার ক্লাসে তো 100% সবাই বুঝবে না। 60% বোঝা মানে, আর 40% আপনারা বাসায় করতে পারবেন, কারণ এটা একটা প্যারাফ্রেজিং জিনিসটাই হচ্ছে একটা নতুনত্ব জিনিস, ঠিক আছে? আর যেহেতু হচ্ছে আহ, এরপরে প্যারাফ্রেজিং জিনিসটা একটু ক্লিয়ার করে দিব, মানে আরো ক্লিয়ার হয়ে যাবেন। কারণ এই দুইটা কনসেপ্ট একই দিনে রাখার মূল কারণ হচ্ছে আমরা প্রিসাইজ এবং প্যাসেজ সলভিং দুইটাই একসাথে করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা স্যার, এটা নিয়ে আমি একদমই নতুন, লাইভটা আমি শুরুর দিকে মিস করেছি, আমার সংক্ষেপে প্রিসাইজ সম্পর্কে একটু বললে ভালো হবে। আমাকে শুধু টাইটেল দিয়ে প্যারাফ্রেজিং করতে হবে। আচ্ছা, আ- আ, আমি সংক্ষেপে একটু বলে দিই, যেহেতু নতুন একজন জয়েন করছে আপনাদের একটু সুবিধা হবে। ইন সামারি, হ্যাঁ, ইন সামারিতে আমি সামারি কিভাবে লিখবেন সেটাই বলতেছি। একটা টাইটেল থাকবে,
লেখা 1/3 হতে হবে, মূল লেখার 1/3। ঠিক আছে। কপি করা সরাসরি সরাসরি কপি করা যাবে না, শব্দগুলো সিনোনিম অ্যান্টোনিম ইউজ করবেন। সিনোনিম অ্যান্টোনিম ক্লাস রেকর্ডেড থাকবে, হ্যাঁ, একটু দেখে নিন। সিনোনিম অ্যান্টোনিম ইউজ করতে, সিনোনিম ইউজ করতে হবে, অ্যান্টোনিম ইউজ করলে আবার একটু বেশি হয়ে যায়। আর হচ্ছে আর কি, আর হচ্ছে ওই যে প্যারাফ্রেজিং কি, রিডাকশন কি করে করবেন সেটা একটু আলোচনা করা হয়েছে, সেগুলো দেখে নেবেন। সিম্পল কিভাবে কমপ্লেক্স থেকে সিম্পল করবেন, কম্পাউন্ড থেকে সিম্পল করবেন, এই জিনিসগুলোই, এইগুলো ছোটবেলায় যা সামারি লিখছেন না ওইগুলাই, প্রিসাইজ শুধু নাম হয়েছে প্রেসি, আসলে এটা আমাদের হচ্ছে সামারি রাইটিং। তো এই হচ্ছে আমাদের এটার মূল বক্তব্য। তো রকুনুজ্জামান ভাই যেহেতু পরে অ্যাড হয়েছেন, লাইভ ক্লাস পুরোটাই রেকর্ডেড থাকবে এবং হচ্ছে আপনি লাইফ টাইম আপনার এক্সেস আপনি বারবার একটু দেখে নেবেন। আর এখন হচ্ছে আপনারা প্রিভিয়াস কোশ্চেন একটু সলভ করবেন, ঠিক আছে? প্রিভিয়াস কোশ্চেন সলভ করলেই আপনাদের ধারণাটা আরো ক্লিয়ার হয়ে যাবে। যতই যতই হচ্ছে ইয়ে করেন না কেন, শেখেন না কেন, যতক্ষণ আপনি প্র্যাকটিস না করবেন, নিজে নিজে মানে নোট খাতা না করবেন, কখনো এটা আপনার শেখা সম্ভব না। ঠিক আছে। আচ্ছা, আমরা নেক্সট টপিকে চলে আসি। নেক্সট টপিকে আলোচনার আগে আমি এক গ্লাস পানি খেয়ে নিই। তাহলে ওভারঅল যেটা বুঝলাম, এটা হচ্ছে আমাদের বাংলাতে সারাংশ, আর ইংরেজিতে হচ্ছে সামারি। আর এটা হচ্ছে আমরা ওই একইভাবে লিখবো, কিন্তু যেন কপি কপি না হয় এটার দিকে খেয়াল রাখতে হবে। টিচার যেন দেখে না বলে যে হচ্ছে সরাসরি কপি করা হয়েছে। আচ্ছা, এখন আমরা প্যাসেজ সলভিং শিট, তো শিটে হচ্ছে আমি সরাসরি সব লিখে দিয়েছি, আপনারা এখান থেকে বুঝতে পারবেন। আর ট্রান্সলেশন কিন্তু ওইভাবে প্র্যাকটিস চলতেই থাকবে। আমাদের ড্রাইভে দেওয়া আছে ট্রান্সলেশন, যেভাবে শিখেছি ওইটা, পরবর্তীতে আমরা লং সেন্টেন্স নিয়ে একটু আলোচনা করে দিব, সমস্যা নেই। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের প্যাসেজ সলভিং স্ট্র্যাটেজি। প্যাসেজ সলভিং জিনিসটাও একই বিষয়। এখন আপনি যতই হচ্ছে নিজের মতো করে লিখতে চান না কেন, যাই করেন না কেন, আপনাকে ঘুরে ফিরে এই টেকনিকই শিখতে হবে, তা না হলে আপনি কখনো 10-12 মিনিটে কিন্তু কমপ্লিট করতে পারবেন না। তো বিষয়টা হচ্ছে কি, আমি একটু ক্লিয়ার করি। এখানে আমি লিখে দিয়েছি যে আপনি যত এক্সপার্ট হন, যদি সরাসরি পড়ে বুঝে উত্তর করতে যান, সময় এবং অ্যাকিউরেসি দুটোই কমে যাবে। এটা বাস্তব কথা। কিন্তু আপনাকে লিখতে হবে কি, সর্বনিম্ন 10 মিনিট, সর্বোচ্চ 12 মিনিট, এটার মধ্যে আপনাকে লিখে শেষ করতে হবে। যেহেতু এখানে আমার 2টা রচনা লিখতে হয়, 2টা রচনা, 5টা ম্যাথ, 15টা জিকে, একটা প্রিসাইজ বা আর্গুমেন্ট, তারপর বড় বড় ট্রান্সলেশন, তাই না? তারপরে হচ্ছে একটা প্যাসেজ সলভিং, এতগুলো আইটেম মাত্র 2 ঘন্টায়। ঠিক আছে। যেখানে মানে স্টার জলসায় একটা নাটক দেখা শুরু, মানে নাটকের পর্ব দেখা শুরু করলে 30 মিনিট চলে যায়, 40 মিনিট চলে যায়। তাহলে ভাই এই 2 ঘন্টা টাইমের মধ্যে এত কিছু লিখবো কেমনে? যে লিখতে পারবে সেই সাকসেস, যে লিখতে পারবে না সে সাকসেস না। কারণ আমি বাস্তব কথা বললে বলতে পারেন মানিক ভাই তো এত বাস্তববাদী হয়ে গেল কবে থেকে। তো আমি যেটা বাস্তব অভিজ্ঞতা, আমি সেটা আপনাদের সাথে শেয়ার করি একটু, মানে কড়া করে বললেও এটা আপনাদের জন্য মানে ফলপ্রসূ হবে। ঠিক আছে, আপনারা জিনিসটা শিখতে পারবেন। কারণ এটা আমার হচ্ছে আমি ওই যে তার বাসে ওঠা উচিত যে হচ্ছে মানে বাসে উঠেছিল। ঠিক আছে। না, পরীক্ষা দিয়েন, আমি হচ্ছে রেজাল্ট কাল সকালে দিব না আপনাদের জন্য ছাড়। যেহেতু অনেকে পরীক্ষা দিতে পারেন না, আপনারা সব সকালে রেজাল্ট দিয়ে দিব না, একদিন লেট করে রেজাল্ট দিলে যদি আপনাদের সুবিধা হয়, কারোর ক্ষতি না হয়, তার সমস্যা কি? ঠিক আছে। তো এইটাই, তো আপনি যত এক্সপার্ট হন না কেন, যদি সরাসরি পড়ে বুঝে উত্তর দিতে যান, সময় এবং অ্যাকুরেসি দুটোই কিন্তু আমাদের কমে যাবে। ঠিক আছে। ট্রান্সলেশন তো গতদিন সুন্দর করে জিনিসটা ক্লিয়ার করার ট্রাই করলাম, গতদিনের ক্লাসটা একটু দেখে নিন। রিটেন হচ্ছে
একটা ক্লাস হয়েছে, আর এটা 2 নম্বর ক্লাস। এই 2টা ক্লাস দেখে নিলেই হবে, ঠিক আছে? আগের গুলো না দেখলেও চলবে, আপাতত ওইগুলো আবার নেওয়া হবে। যারা অসুস্থ ছিলেন তাদের কোনো টেনশন নাই। আচ্ছা, তো কি করবেন আসলে? যেহেতু আমি বলেই দিছি যে সরাসরি পড়ে উত্তর করতে গেলে সময় অ্যাকুরেসি দুইটাই কমে যাবে, তো কি করতে হবে? কি কি করতে হবে? প্রথম থিমটা ধরতে হবে, স্কিমিং করতে হবে। তার মানে কি, একবারে আমি এক এক পলক হচ্ছে পুরো এই বড় প্যাসেজটার দিকে তাকাবো, যে শব্দটা সব থেকে বেশিবার চোখে পড়বে সেটাই হচ্ছে আমার এটার থিম। ঠিক আছে? থিম, জাস্ট ট্রিকটা শিখে নিতে হবে। হ্যাঁ, তাহলে থিম ধরতে হবে কিভাবে? স্কিমিং করে, নট রিডিং। আমাদের শুধু এক পলকে তাকাবো, তাকিয়ে জিনিসটা বোঝার ট্রাই করবো যে কি নিয়ে আলোচনা করা হচ্ছে। 2 নম্বর, পুরো প্যাসেজটাকে একবার চোখ বোলাতে হবে, যে জিনিসটা স্কিমিং, যে ওয়ার্ড আইডিয়া বারবার আসছে সেটাই হচ্ছে আমাদের মেইন থিম। এইটাই হচ্ছে মূলত মানে মেইন থিমটা কি করে আপনি ক্যাচ করবেন। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে কি, হঠাৎ করে নেটওয়ার্ক সমস্যা শুরু হয়ে গেল কেন? আপনাদের কি হচ্ছে, বাফারিং হচ্ছে নেটে? আচ্ছা, ঠিক হয়েছে। শেষ পর্যন্ত ক্লাসটা শেষ করতে পারলেই হয়ে যায়। আচ্ছা, তারপরে হচ্ছে কি, এরপরে আমরা কিভাবে কোশ্চেনের অ্যান্সারটা খুঁজবো? ঠিক আছে, আগে আমরা প্রশ্নে চলে যাব। অনেকে আমরা কি করি, প্যাসেজ পড়ি আগে, না, আগে আমাদের পড়তে হবে প্রশ্ন। আগে আমরা প্রশ্ন পড়বো, মেইন কিওয়ার্ড আন্ডারলাইন করব, তারপর প্যাসেজ থেকে সেই কিওয়ার্ডের অ্যান্সারটা খুঁজবো। তার মানে আমাদের উত্তরটা কোথায় থাকবে? উত্তরটা থাকবে সেই লাইন, অথবা তার আগের লাইন, অথবা তার পরের লাইন, অথবা এই 3 লাইন মিলে কিন্তু আমার অ্যান্সার জোনটা। তার মানে আমার প্রথম কাজ হচ্ছে অ্যান্সার জোনটা খুঁজে বের করা। তাহলে জিনিসটা আমি আরেকবার বলি, আগে আমি প্রশ্নটা পড়বো, প্রশ্ন পড়ে দেখবো মূল ওয়ার্ডটা কি, সেই ওয়ার্ডটা আমি প্যাসেজের মধ্যে খোঁজার ট্রাই করব। যদি পেয়ে যাই ওই শব্দটার আগের লাইনটা এবং পরের লাইনটা, এবং সেই লাইনটাই হচ্ছে আমার মূল যে অ্যান্সার জোন, সেটাই হচ্ছে আমার এইটা। ঠিক আছে? আচ্ছা, তারপর 3 নম্বরে কি করতে হবে? প্যাসেজ থেকে হুবহু লেখা যাবে না, আপনাকে কি করতে হবে তাহলে? প্যারাফ্রেজিং করতে হবে। তাহলে প্রিসাইজ